চলমান অস্থিরতার প্রভাব ডলারের বাজারে ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫-এ। এলসি করতে গিয়ে বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ৩ দিন ধরে পানিবন্দী ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলি জমিও। চরম দুর্ভোগ। একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে। দুদকে মামলা। এবং ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা। সুনামগঞ্জের ডলুরায় শুল্ক স্টেশন নির্মাণ হলে আরও সহজ হবে পণ্য আনা নেওয়া, বাড়বে কর্মসংস্থানও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। আবারও অস্থির ডলার সহ দেশের বৈদেশিক মুদ্রা বাজার। কয়েকদিন আগেও প্রতি ডলারের দাম ছিল ১১৮ টাকা, এখন যা বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। এলসি করতে গিয়েও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেশে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যা চাপে ফেলেছে ডলারের যোগানে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। সদ্য সমাপ্ত জুলাইয়ের মাঝামাঝিতে যে ডলার বিক্রি হয়েছে ১১৮ থেকে ১১৯ টাকায়, বর্তমানে ঠেকেছে ১২৪ থেকে ১২৫ টাকায়। খোলা বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণকে দায়ী করছেন মানি এক্সচেঞ্জার্সরা। বই রেতার ভিতর দিয়েও আমরা এগিয়ে গেছি, আমরা ওই রেটটা ধরে রাখার চেষ্টা করেছি। এক শ্রেণীর অসাধু লোক আছে, ব্যবসায়ী আছে, একটা সিন্ডিকেট আছে, তারা এই সমস্ত ব্যাপারে অনেক গুজব রটায়। তারা এইটা করে, এই হচ্ছে সেই হচ্ছে, 25 টাকা 30 টাকা। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানি করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংক দাম বেঁধে দিলেও মেলে না সেই দামে ডলার। আমাদের যে র মেটেরিয়ালসের জন্য যে এলসিগুলো খুলতে হয় বা আমাদের অন্যান্য যে মেশিনারিজের জন্য যে এলসিগুলো খুলতে হয়, সেগুলো ব্যাংকের রেট ১১৭-১৮ থাকলেও বাস্তবে আসলে সে রেটে ডলার পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তন করলে নিয়ন্ত্রণে থাকবে ডলারের দাম। অ্যাকুরেট রেট হবে যেখানে চাহিদা আর যোগানের একটা ভারসাম্য পাওয়া যায়। সেটা যদি ১২০ টাকা হয়, তো ওটা ১২০ টাকা হতে দিতে হবে। তা না হলে আপনি যদি তার চেয়ে কম দেন, তাহলে চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে, একটা ঘাটতি থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের অনিয়ম, লুকোচুরির কথা যেটা বলছেন, এইগুলি ঘটতেই থাকবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও ১১৭ টাকা দরেই ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। কার মার্কেটে একটু যেটা শুনতেছি যে ১২৫ টাকা ২৬ টাকা এরকম, কিন্তু ব্যাংকিং চ্যানেলে এখনও আমরা ইম্পোর্ট পেমেন্ট যেটা লজমেন্ট যেটা করি, সেটা আমরা ১১৭তে করতেছি। বৈদেশিক মুদ্রা বাজার সহনীয় রাখতে নিত্য নতুন পলিসি আর সংকটের মধ্যেও ব্যাংকগুলোকে সহযোগী হয়ে কাজ করার দাবি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কম থাকায় রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী সবজি, মাছ, পাম অয়েল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। সকালে কারওয়ান বাজারে দেখা গেছে গতকালের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। পেঁপে, বেগুন, পটলের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে মাছের। সব ধরনের মাছে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। অন্যদিকে মুদি দোকানের অধিকাংশ পণ্যের দাম আগের মতো থাকলেও একদিনের ব্যবধানে ৫ টাকা বেড়ে পাম অয়েল বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। এদিকে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে চলমান আন্দোলন কর্মসূচির কারণে পরিবহন সংকটে সরবরাহর ব্যবস্থায় প্রভাব পড়েছে। এতে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। পাহাড়ি ঢলের তোড়ে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। ৩ দিন ধরে পানিবন্দী পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়ার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী বলছেন, বিগত ৪ দশকেও এত দুর্ভোগে পড়েননি তারা। তবে ত্রাণ নয়, স্থানীয়রা চান বাঁধ ভাঙার স্থায়ী সমাধান।
টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার দুপুরের পর থেকেই ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয় এবং সেই ভাঙন পর্যায়ক্রমে এখন দাঁড়িয়েছে 17টি। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও ফুলগাজী পরশুরাম হয়ে পানি ছড়িয়ে যাচ্ছে ছাগলনাইয়া সহ ফেনী সদর উপজেলার দিকে। এ সকল কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতের পানি আয় আমরা সব শেষ, মাছ আসিল মাছ সব শেষ, ঘরদুয়ার সব শেষ। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ায় অনেকটা বিপর্যস্ত তাদের জীবনযাপন। আমাদের ঘরে পানি বন্দি হয়ে গেছে, এরকম আর কি, ছেলে মেয়ে বাচ্চালে অনেক কষ্টে আছি। বন্যা মোকাবিলায় শনিবার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নেতৃত্বে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়। আগামীবার এই ধরনের প্রবলেম না হয় এই জন্য নদীর ভিতরে টেম্পোরারি কিছু কাজ করে সলিউশন করে বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। এবারের বন্যায় এমন প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর স্থানীয়রা এভাবে বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের দাবি কোনো ত্রাণ নয়, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এবার ভিন্ন তথ্য প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। ইপিবির দেয়া তথ্যের বিপরীতে যা $9 বিলিয়ন কম। 2023 সালে ইপিবি দেশের পোশাক রফতানির তথ্য জানায় $47 বিলিয়ন। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে $38 বিলিয়ন পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এদিকে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। আর বরাবরের মতোই শীর্ষ রফতানিকারকদের স্থান ধরে রেখেছে চীন। তৈরি পোশাক বা আরএমজি রফতানিতে 2023 সালেও বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স 2023 কি ইনসাইটস অ্যান্ড ট্রেড শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে তৈরি পোশাক রফতানিতে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে চীন। বর্তমানে বিশ্ববাজারে দেশটির আধিপত্য 31.6%। এরপরে দ্বিতীয় স্থানে বাংলাদেশের 7.4% আর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের অবস্থান প্রায় 6%। গেল জুলাইয়ের শুরুতে দেশের আরএমজি রফতানির তথ্যে গড়মিল করেছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিষয়টি সামনে আনে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে এবার WTO 2023 সালের এক প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে তা ইপিবির চেয়ে $9 বিলিয়ন কম। যদিও ইপিবির তথ্য একই সময়ে বাংলাদেশ আরএমজি খাতে রফতানি করেছে প্রায় $47 বিলিয়ন। বিপরীতে WTOর প্রতিবেদন বলছে 2023 সালে বাংলাদেশ রফতানি করেছে প্রায় $38 বিলিয়ন তৈরি পোশাক। সংস্থাটি বলছে 2022 সালে $45 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছিল বাংলাদেশ, অর্থাৎ বছর ব্যবধানে রফতানি কমেছে $7 বিলিয়ন। গত বছর বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক চীন $165 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছে। আর একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক ভিয়েতনাম $31 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তুরস্ক ও ভারত রফতানি করেছে যথাক্রমে $19 বিলিয়ন ও $15 বিলিয়ন তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অপরিশোধিত তেলের দাম কমছে বিশ্ববাজারে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন অনেকটাই কম। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি আজ বিক্রি হচ্ছে $76.31, যা গতকাল ছিল 50 সেন্ট বেশি। অন্যদিকে WTI ক্রুডের দাম $73.52 অবস্থান করছে। গত মাসের 25 জুলাইয়ের পর থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে নেমেছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছিল $73.24। মধ্যপ্রাচ্যে নানা সংকটের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে না, উল্টো কমছে। গত বছর ওপেক ও সহযোগী দেশগুলো তেলের উৎপাদনও দফায় দফায় কমিয়েছে। এতে সাময়িকভাবে তেলের দাম বাড়লেও চলতি বছর দাম কমছে। এছাড়া অপরিশোধিত তেল আমদানিকারক চীন প্রায় 11% আমদানি কমানোর কারণেও প্রভাব পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রযুক্তি কোম্পানি ইন্টেলের শেয়ারে ধস নেমেছে। শুক্রবার কোম্পানিটির শেয়ারের দর পড়ে গেছে 26%। একদিকে কোম্পানিটি হারিয়েছে
$33 বিলিয়ন বাজার দর। সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে ইন্টেলের প্রতিটি শেয়ারের দাম $21.48 নেমেছে। শুক্রবার ছিল কোম্পানির ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে খারাপ দিন। এর আগে 1974 সালের জুলাই এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দর পতন হয় 31%। ইন্টেলের বাজার দর এখন $100 বিলিয়ন নিচে অবস্থান করছে। যদিও এর আগে ইন্টেল জানায় 2024 সালের চতুর্থ প্রান্তিকে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রতিষ্ঠানটি। আর ব্যয় সাশ্রয় অংশ হিসেবে 15%-এরও বেশি কর্মী ছাঁটায় সিদ্ধান্ত নেওয়া হয়। এমন খবরে ধস নামে শেয়ারের দরে। সামাজিক বনায়নের কাজ বিক্রির প্রায় 9.32 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় রবিউল ইসলাম নামে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বন বিভাগ। এ নিয়ে দুদকেও একটি মামলা হয়েছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জে 2020 সালের 26 আগস্ট ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেন রবিউল ইসলাম। এরপর একটি চক্রের যোগসাজশে সামাজিক বনায়নের কাজ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন তিনি। এলাকাবাসী জানান রবিউল কৌশলে দরপত্রে গাছ বিক্রির টাকা ব্যাংকে জমা না দিয়ে সাদা কাগজে অনাপত্তিপত্র দেন ব্যবসায়ীদের, আর ওই কাগজ দেখিয়ে গাছ কেটে নেন ব্যবসায়ীরা। বাগান পরিচর্যাকারীরা 45% টাকা পাওয়ার কথা থাকলেও রবিউল কাউকে কোনো টাকা না দিয়ে প্রায় 9.32 লাখ টাকা নিজ জিম্মায় রেখে গত ফেব্রুয়ারিতে ওই রেঞ্জ থেকে বদলি হলে বিষয়টি নজরে আসে বন বিভাগের। এরপর তদন্ত শুরু হলে মেলে প্রাথমিক সত্যতা। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে প্রকল্পের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কাঠ ব্যবসায়ী ও বাগান পরিচর্যাকারীরা। আমরা দেশের বিভিন্ন জায়গায় কাঠগুলা বিক্রি করছি, আমরা পে অর্ডার ফেরত চাইলে দিয়ে দিচ্ছি বলে আর দিচ্ছে না। দাবি একটাই, আমাদের পে অর্ডার ফেরত দিতে হবে। মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি রবিউল ইসলামকে। বন বিভাগ জানায় এ নিয়ে দুদকেও একটি মামলা তদন্তাধীন রয়েছে। থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি, তবে অর্থ ফেরতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা আশা করি যে এই মামলাটা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং বালিজুড়ি রেঞ্জে দিন যতগুলো উপকারভোগী আছে তাদের ন্যায্য হিস্সা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। বন বিভাগের তথ্য মতে 2018-19 থেকে 2023-24 অর্থ বছরে বালিজুড়ি রেঞ্জের আওতায় বালিজুড়ি সদর, ডুমুরতলা ও কর্ণজোড়া বিটের 229টি উডলট বাগানের 9,31,87,795 টাকা কোষাগারে জমা দেননি রবিউল ইসলাম। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। জেলার বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন ব্যবসায়ীরা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। জনশূন্য চা বাগান, হোটেল মোটেলেও নেই তেমন পর্যটক। প্রতি বছর বর্ষা মৌসুমে পর্যটকে পরিপূর্ণ থাকে মৌলভীবাজার, অথচ এবছর এ সময় পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, যেসব হোটেল রিসোর্টে বুকিং ছিল পরিবহন বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছেন পর্যটকরা। অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, এমনকি আয় বন্ধ হয়ে গেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদেরও। গত কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে পর্যটক বলতে নাই, আমরা কাজ কামে নাই, আমরা এখন বেকার বসে আছি। পর্যটক নিয়ে আমরা ঘুরাই এই চাঁদের গাড়ি দিয়ে, প্রায় 40-50 জন ড্রাইভার বেকার। বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ। এখন আমাদের প্রত্যেকটি হোটেলে প্রায় নীল বলতে চলে, আমাদের কোনো টুরিস্ট এখন নেই এবং প্রত্যেকটি হোটেল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই উপজেলায়। আগে যেরকম বুকিং টুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এগুলো তো ক্যান্সেলই। নতুন কোনো গেস্টের ফোন আসতেছে না, কোনো বুকিং হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে, আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ তো আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা প্রফিট করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 কোটি টাকাই আমাদের প্রফিট লসের মধ্যে পড়বে। সরকারিভাবেই তাদের কোনো সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সরকার সেই বিষয়ে চিন্তা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমরা জানাবো। পর্যটন সেবা সংস্থার দেয়া তথ্য মতে মৌলভীবাজারে শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য।
ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জের ডলুরা। স্থানীয়রা বলছেন, এই এলাকায় শুল্ক স্টেশন নির্মাণ করা হলে আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ইবাদুল হক রুজুলের ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে চুনাপাথর, কয়লা, বালু ও পাথর আমদানি করে সিলেট অঞ্চল থেকে নদী পথেই বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। এ বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা। একাধিক নদীর সংযোগ থাকায় সহজে এখান থেকে পণ্য আনা নেয়া করা সম্ভব। এ কারণে গত 2 যুগ ধরে এখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, ডলুরা একটি শুল্ক স্টেশন নির্মাণ করা হলে সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার 4টি ইউনিয়নের আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এতে কমে আসতে পারে চোরা কারবারির সংখ্যাও, পাশাপাশি উন্নত হবে সড়ক যোগাযোগের অবকাঠামো। এই হিসাবে যদি শুল্ক স্টেশন আমাদের এখানে হয়, তাহলে খেটে খাওয়া যত মানুষ এখানে কাজকর্ম করার একটা কর্মসংস্থান হবে। যদি এদিকে আমাদের শুল্ক স্টেশন চালু হয়, তাহলে এভাবে চোরাচালানি বা ওই যে এইভাবে অবৈধভাবে মাল পাচার এগুলো হবে না। সুরমা নদীর সাথে আমরা মালটা পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় অল্প খরচে আমরা মালটা দিতে পারবো। সম্প্রতি ডলুরা পরিদর্শন করে কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। এ সময় তারা শুল্ক স্টেশন নির্মাণের সম্ভাবনা ও ইতিবাচক আশ্বাস দেন। এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না, তো ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা জানাতে পারবো। এটার কার্যক্রম একদমই শেষ পর্যায়ে, এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে। এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন, ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় যে এটা খুব দ্রুত এটা স্থাপন করা সম্ভব হবে। সুনামগঞ্জ জেলা সদর থেকে ডলুরার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চলমান অস্থিরতার প্রভাব ডলারের বাজারে 5 থেকে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 125-এ। এলসি করতে গিয়ে বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে 3 দিন ধরে পানিবন্দী 3 উপজেলার লক্ষাধিক মানুষ। ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলি জমিও। চরম দুর্ভোগ। এবং ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনা। সুনামগঞ্জের ডলুরায় শুল্ক স্টেশন নির্মাণ হলে আরও সহজ হবে পণ্য আনা নেওয়া, বাড়বে কর্মসংস্থান। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ধ্রুব। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।